দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের নীতি প্রণয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিভাবে বাংলাদেশ চ্যালেঞ্জ এবং সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারে, সেজন্যই আমাদের আজকের এই আয়োজন। আমরা কথা বলবো এলডিসি থেকে উত্তরণের পথে সরকারের আইসিটি খাতের চ্যালেঞ্জের সম্ভাবনা। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনি স্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের পলিসি অ্যাডভাইজার রকিব আহমেদকে। রকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম, ধন্যবাদ। এটি গুরুত্বপূর্ণ বলছিলাম এই কারণে যে চলতি বছর অর্থাৎ এই 2026 সালের 24শে নভেম্বরেই বাংলাদেশ এলডিসি লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে উত্তরণের কথা রয়েছে। যদি এই উত্তরণটি বাংলাদেশের ঘটে তাহলে বাংলাদেশকে একটি নতুন দুনিয়ায় প্রবেশ করতে হবে, এবং বিশেষ করে আইসিটি খাতে এই চ্যালেঞ্জটাকে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে সেটি আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাতে সময় খুব কম। এর মধ্যেই নিঃসন্দেহে বাংলাদেশ সরকার অনেকগুলো প্রস্তুতি নিয়ে রেখেছে, কোথাও যদি ঘাটতি থাকে সেটি আমরা চেষ্টা করব আজকের আলোচনায় খুঁজে বের করে সেই বিষয়ে পরামর্শ দেওয়ার। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই আলোচনায়, বিশেষ করে যারা এলডিসি এবং আইসিটি খাতের বিশেষজ্ঞ কিংবা যারা এই বিষয়ে সম্যক ধারণা রাখেন, তারাও সরাসরি অংশ নিতে পারবেন। আমাদের স্ক্রিনে আমরা যে টেলিফোন নাম্বারটি দেখাচ্ছি, এই টেলিফোনে আপনারা টেলিফোন করতে পারবেন। একই সঙ্গে আমাদের TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে আপনারা কমেন্টস করতে পারবেন। রকিব আহমেদ, একটু দর্শকদেরকে ধারণা দেওয়ার জন্য, সেটি হলো এলডিসি কি, এটি কেন গুরুত্বপূর্ণ, এটি কিভাবে উত্তরণ ঘটবে, সেগুলো একটু যদি আমরা আলোচনা করে নিই, তারপর সামনে দিকে এগোতে সুবিধা হবে। ধন্যবাদ জুয়েল ভাই। TVN24 এর দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে TVN এর মাধ্যমে আবার আপনাদের সামনে আমি আসছি এই জন্য। ফাইন। এলডিসি আসলে মজার বিষয়টা হলো যে লিস্ট ডেভেলপিং কান্ট্রি কি, তাহলে এর পেছনে কি আছে, সামনে কি আছে। এটা তো একটা সূচক। এটা ইউনাইটেড নেশনসের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিস নামে একটা উইং, যার মাধ্যমে বিশ্বের যতগুলি দেশ আছে সবগুলি দেশের একটা সূচক নির্ধারণ করা হয়। সেই সূচকের দ্বিতীয় ধাপ হলো, ইনফ্যাক্ট এটাকে প্রথম ধাপও বলা যায়। যদি আমি বলি যে আন্ডার ডেভেলপ কান্ট্রি, বলে তো আসলে কিছু হয় না, এটা বলা যায় না, কোনো দেশকে আসলে আন্ডার ডেভেলপ বলা উচিত না। সেই হিসাবে প্রথম ধাপটা হলো লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ। এখন লিস্ট ডেভেলপিং কান্ট্রিজ কারা, যাদের এইটার জন্য আবার কিছুটা তিনটা মানদণ্ড তারা সেট করে দেয়। সেটাকে বলে হচ্ছে, ফার্স্ট অফ অল থাকে GNI, মানে এটাকে আমরা বলছি গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, যে কত হতে হবে। এটা $1088 বা সামথিং $1090 নিচে যারা, তারা এই লিস্ট ডেভেলপিং কান্ট্রিতে থাকবে। এরপরে আসে হচ্ছে আপনার হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, আরেকটা আছে, এটা সেকেন্ড ইন্ডেক্স। এই ইন্ডেক্সের অর্থ হচ্ছে যে এখানে আপনার শিশু মৃত্যুর হার 5 বছর বয়সের কম, এইটা একটা মানদণ্ডের মধ্যে থাকতে হবে। প্লাস প্রসূতি মায়ের, মানে তাদের মাতৃমৃত্যুর হার কমাতে হবে। অবকাঠামো, আপনার স্বাস্থ্য, শিক্ষা, এইগুলির উন্নয়নের একটা মানদণ্ড থাকে, সেটাকে আমরা হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বলছি। এরপরে আসে ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স, যেটা আপনার প্রাকৃতিক দুর্যোগের সক্ষমতা আছে কিনা, তারপরে এটা কি ধরনের প্রিপারেশন আছে, এটা ইকোনমিকটা কি সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট, যেমন এগ্রিকালচার বেজ ইকোনমি কিনা, বা এই জিনিসগুলি, এই তিনটা ইন্ডেক্সকেই বেসিক্যালি টার্গেট করা হয়। যারা এই তিনটা ইন্ডেক্স ফিল করতে পারে তাদেরকে পরবর্তী ধাপে ডেভেলপিং কান্ট্রিতে উন্নয়ন করানো হয়। তো এইটার একটা ক্রাইটেরিয়া থাকে যে লিস্ট ডেভেলপিং কান্ট্রি হিসাবে পরপর প্রতি 3 বছর পরপর একটা করে টার্ম হয়, যে প্রথম 3 বছর যদি আপনি এই তিনটা ক্রাইটেরিয়া মিট করতে পারেন, অথবা এই তিনটার যে কোনো দুইটা মিট করতে পারেন, অথবা আপনার যদি গ্রস ইনকাম অনেক বেশি হয়ে যায়, লেটস সে $2600 বেশি হয়ে যায় পার ক্যাপিটা, তখন এটা অটোমেটিক্যালি আপনি উন্নয়নশীল দেশে চলে যাবেন। কিন্তু তার আগে যেটা হচ্ছে যে আমরা ওইটাতে যাওয়ার আগে প্রথম 3 বছর হয়, এরপরে আবার 3 বছর, এটাকে বলা সাস্টেনেবল গ্রোথ যেটা আমরা বলি।
এসজিডি বলছি আমরা, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সো ওইটা বেসিক্যালি এসজিডিজির একটা সূচক প্রতিটা মানে দেশকে দেয়া হয়। তো পরপর 3 বছর যদি এটা 6 বছর কেউ করতে পারে, তখন তাকে পরবর্তী ধাপে ডেভেলপিং কান্ট্রি হিসাবে উন্নীত করা হয়। এখন বাংলাদেশের যদি আমি একটু ছোট্ট পেছন থেকে কথা বলি, 75 সালে 1975-71 স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধ বিধ্বস্ত দেশের এই ইকোনমি গঠনের পর 75 সালে প্রথম লিস্ট ডেভেলপিং কান্ট্রি হিসেবে বাংলাদেশকে এনলিস্টেড করা হয় 1975-এ। এর পরে প্রায় 38 বছর লেগেছে আমাদের এই 3টা ক্রাইটেরিয়া প্রথমবার মিট করতে। 2018 সালে বাংলাদেশ প্রথম এই জিএনআই, তারপরে HAI অ্যান্ড EVI, এই যে এই তিনটা সূচক প্রথমবার 2018 সালে বাংলাদেশ মিট করতে পারে। মজার ব্যাপার হচ্ছে এর পরের 3 বছর মানে 2021 সালে আবার বাংলাদেশ এই 3টা মিট করে, এবং সেখানে পার ক্যাপিটা ইনকাম অলমোস্ট $2200 উপরে চলে যায়, যেটা এখন প্রায় $2600 থেকে $2800 মধ্যে উঠানামা করছে। তো পরপর 2 বছর 2 টার্ম যখন এটা হয়ে যায়, তখন বাংলাদেশের জন্য একটা ডেট নির্ধারণ করে দেওয়া হয় যে এই গ্রোথটা, এই আপনার মুদ্রাস্ফীতি বা এই যে আমাদের যেটা এটা কতটুকু আমরা রাখতে পারছি, ধরে রাখতে পারছি কিনা, গ্রোথটা 7%, 5.7% বা এই যে এর নিচে চলে গেলে তখন আবার এটা পুরোটা সূচকে ইফেক্ট পড়ে যায়। যার ফলে কি হয় যে তখন ওই 21-এর পরে গিয়ে এরপরে আসে কোভিড। এই কোভিডের কারণে আবার তখন এই সিডিপি তখন তারা বলে যে ঠিক আছে, একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয় বাংলাদেশকে, যে 2025-এ গিয়ে আমরা 26-এ গিয়ে তখন এটাকে আবার রিনিউ করার ডেট আসে, এবং সেটা হলো এই 26-এর 24শে নভেম্বর। এই 24শে নভেম্বর হচ্ছে এইটাকে মূল্যায়ন করে এইটাকে বাংলাদেশকে এলডিসি থেকে উত্তোলন করবে কি করবে না সেই সিদ্ধান্তটা আসলে নেওয়া হবে। তো এইটা হলো আপনার এলডিসির বিষয়টা। কিন্তু যে বিষয়টি সবাই আমরা জানতে চাই, আপনি মানে এতক্ষণ যেটা বললেন সেটা হলো তথ্য। আমরা জানতে চাই যে এলডিসি থেকে উত্তরণ হলে কি লাভ কিংবা কি ঝুঁকি, কি লস আসলে। এখন আমি ব্যক্তি হিসাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার ইনকাম বাড়াতে চান না? অবশ্যই। আপনি কি আপনার সামাজিক পারিবারিক অবস্থান সুসংগত করতে চান না? স্ট্যান্ডার্ডটা কি আপনি বড় করতে চান? এটা তো মানুষের ফান্ডামেন্টাল নিড। একটা মানুষের যেমন ব্যক্তি একটা চাহিদা থাকে যে সে নিজে অর্থনৈতিক উন্নয়ন করতে চায়, সামাজিক উন্নয়ন হিসাবে নিজে সে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। একটা মানুষের প্রতিষ্ঠা শুরু হয় পরিবার থেকে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এভাবে মানুষ প্রতিষ্ঠা পায়। তো এরকম রাষ্ট্রেরও তো একটা প্রতিষ্ঠার ব্যাপার থাকে। রাষ্ট্র শিশু হয়ে জন্মে তারপরে আস্তে আস্তে সে বড় হয়। তো এই বড় হওয়াটা তো চাওয়ার কিছু নাই, এটা তো আমার রাইট। অটো মানে আমি যখন সেই স্ট্যান্ডার্ড গুলো ফুলফিল করতে পারবো তখন আমি লিস্ট ডেভেলপিং থেকে ডেভেলপিং, তারপর ডেভেলপড ইভেন হয়ে যাবে। খারাপ খোঁজার থেকে এইটার দিকে নজর দেওয়াটাই যুক্তিক। আমি আমার স্ট্যান্ডার্ড বাড়াবো। খারাপ খুঁজবে কে? যে আমি বড় লোক হতে চাই না, কারণ আমি গরিব থাকলে আমি অনুদান পাবো। ওকে, তার মানে আমরা যারা আমেরিকার দর্শকরা আছি তাদের জন্য বিষয়টা অনেকটা এরকম যে আমার ইনকাম বেড়ে গেলে আমাকে ট্যাক্স বেশি দিতে হবে, এই ভয়ে তো আমি ইনকাম বাড়ানোটা কমাবো না, আমার ইনকামটা বাড়িয়ে আমি ট্যাক্সটাও বেশি দেব। ট্যাক্সটাও বেশি দিবেন। এই জিনিসটাই, এটা শুধু আমেরিকান দর্শক না, যেহেতু আমি আবারও বলছি যে TBN 24 কিন্তু বাংলাদেশও দেখে। সো বাংলা চ্যানেল হিসাবে বাংলাদেশে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছে বাংলাদেশ সহ সবার জন্য TBN। সো আমি এটা বিশ্বাস করেই আজকে এই আলোচনাটা আমরা করছি, যাতে বাংলাদেশে যারা নীতি প্রণয়ন করেন তারা যাতে এইখান থেকে জুয়েল ভাই শুধু নীতি দেখেন, আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে নীতি যারা প্রণয়ন করবেন এটা তাদের কাজ, ঠিক আছে। এখন একটা ছাত্রের সংজ্ঞা কি? সে লেখাপড়া করে, সে একটা প্রতিষ্ঠানে যাতায়াত করে, মানে একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে যায়, এটা হলো ছাত্রের সংজ্ঞা। যে ইনস্টিটিউশনাল এডুকেশনে নাই সে তাকে ছাত্র বলি না, আমরা বলি কি? তো এর মধ্যে ভালো ছাত্র থাকে, খারাপ ছাত্র থাকে। তো যে ভালো ছাত্র তাকে পড়তে বলতে হয় না, সে জানে যে পড়লে এটার আফটার ইফেক্টটা কি, সে অলরেডি জেনে গেছে।
কিন্তু যে খারাপ ছাত্র বা সে সাধারণ ছাত্র তাকে পড়তে বলতে হয়, আর সে বলে আমি পড়বো কেন। তার মানে ওই আফটার ইফেক্টটা সে বুঝে না। যতদিন না রাষ্ট্রের জনগণ, পলিসি মেকারের কথা বাদ দেন, রাষ্ট্রের জনগণ যতদিন না বুঝবে যে এইটার এই সামষ্টিক উন্নয়নের আফটার ইফেক্টটা কি, এই যে 3টা সূচকের উন্নয়নের আফটার ইফেক্টটা কি, ততদিন একটা দেশ মানে এলডিসি থেকে উন্নয়নশীল, উন্নয়নশীল থেকে উন্নত দেশে যাবে না। দ্যাটস ফর শিওর। ওকে, দেন এলডিসি একটা বৃহৎ পরিসরের বিষয়। আমরা আইসিটি খাতটা নিয়ে যদি বলি, তাহলে এই এলডিসি থেকে উত্তরণে আইসিটি খাতের গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ? এমন একটা সময় এসে আমরা এলডিসি উত্তরণের কথা আসছে, যে সময়টা আসলে পুরোটাই আইসিটি সেন্ট্রিক। আপনি যদি কোনো উন্নয়ন করেনও, সেই উন্নয়নটাকে যদি আপনি প্রচার করতে চান, সেখানেও আইসিটি লাগবে। আপনি প্রচার করতে চাইবেন, আমি প্রচার করতে চাইবো যে আমি এই এই কাজগুলি ভালো করছি, আর একজন সেইটাকে খারাপ দেখানোর চেষ্টা করবে, এবং সেই ওই আইসিটির মাধ্যমেই, তাই না? একটা একটা ভালো কাজের সাথে একটা খারাপ কাজও একটা একই রাস্তায় চলতে পারে। একজন ভালো ড্রাইভার গাড়ি চালাচ্ছে, একজন খারাপ ড্রাইভারও আসতে পারে। সো সেই হিসাবে যদি আমি চিন্তা করি, আইসিটি হচ্ছে সবচেয়ে থার্স্ট, এবং মানে টাস্ক ফোর্স সেক্টর যদি নির্ধারণ করতে হয় তাহলে সেটা হবে আইসিটি। কারণ আপনি কোনো উন্নয়নে এই সূচককে যদি আপনি আবার সামনে আগাতে চান, আইসিটি একমাত্র জায়গা যেটা দিয়ে অল্প সময়ে আপনি এই উন্নয়নটাকে সাস্টেনেবিলিটির জায়গায় আবার আনতে পারবেন। কারণ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, এই 3টা জিনিস তো হচ্ছে সবচেয়ে বড়, প্রযুক্তির ব্যবহারের সবচেয়ে বেশি সুযোগ আছে। আর এই 3টা জিনিসের প্রযুক্তির যদি ব্যবহার হয়, তাহলে এইটা অর্থনৈতিক, মানে আমরা ফিনটেকে তখন চলে যাব, যে না তখন আমরা এটাকে বলবো যে না ফাইন্যান্সিয়াল, মানে ক্যাশলেস সোসাইটি, আমরা যেভাবে অনেক কিছু বলি যে আমরা ক্যাশলেস করতে চাই, পেপারলেস করতে চাই, এগুলি তখন সম্ভব হবে যখন এই শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিকে আমরা অটোমেশনের আওতায় আনতে পারবো। আর এই অটোমেশনের আওতায় আনতে গেলে আপনাকে আইসিটির বাইরে এখন কোনো রাষ্ট্রযন্ত্রের চিন্তা করার সুযোগ নাই যে আমি আইসিটিকে বাদ দিয়ে আমি এটা করতে পারবো, কারণ এটা সম্ভব না। কারণ দেখেন, কয়েকদিন আগে কোভিডের সময় একটা ঝামেলা হলো, আমরা ঘরে বসে থাকলাম, আবার কিন্তু এরকম একটা সিচুয়েশন নিয়ে ডিসকাশন শুরু হয়ে গেছে যে যেহেতু এই তেলের দাম এটা সেটার কারণে এখন আবার সবাই মনে করছে যে না একটা ওয়ার্ক ফ্রম হোম বা ওয়ার্ক ফ্রম স্কুল এই কনসেপ্টের দিকে আবার আসছে, একটু তেল সাশ্রয়, মানে জ্বালানি সাশ্রয়ের জন্য। তার মানে কি, আমাকে আবার ওই আইসিটির দিকেই করতে হচ্ছে, আইসিটি সেন্ট্রিকই হতে হচ্ছে। তার মানে আমার হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজন হবে এখন আবার। এতদিন হয়তো বা আমার প্রয়োজন হয়নি, এখন আবার কিন্তু আমাকে আবার হাই স্পিড ইন্টারনেটে যেতে হবে, আবার আমার নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে, আবার আমার সাইবার সিকিউরিটি নিয়ে ভাবতে হবে। কিন্তু তখন যেটা হয়েছিল, এখন এর সাথে চ্যালেঞ্জ কি হবে? ডাটা প্রাইভেসি, ডেটা সিকিউরিটি চ্যালেঞ্জ চলে আসবে। কারণ আপনি 2019-এর এতটা ঝুঁকিপূর্ণ ছিল না, বাট 2026-এ এসে যখন আপনি আবার পুরো সিস্টেমটাকে আপনি আইটিতে আনতে যাবেন, তখন প্রথম ঝামেলাটা হবে ডেটা প্রাইভেসি নিয়ে এবং ডেটা সিকিউরিটি নিয়ে, যেইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এটাকে মেনটেন করা। ওকে, এটা আমার কাছে মানে খুব সাদা চোখে যেটা মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ প্রচুর ডেটা আবার জেনারেট হবে, কিন্তু এই ডেটাগুলি থেকে আমি ইনফরমেশনে কনভার্ট করতে পারবো না, অথবা এই ডেটাটাকে আরেকজন নিয়ে তার মতো করে ইনফরমেশনে কনভার্ট করে সেটাকে ম্যানিপুলেট করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ কতটা এই এলডিসি থেকে উত্তরণের জন্য আইসি খাতে বাংলাদেশ প্রস্তুত কতটা? এই প্রস্তুতিটা যে বললাম না আপনাকে যে 2018 প্রথম যে, না আমি আইসিটি, হ্যাঁ আমি বলছি আপনাকে, 2018 সালে প্রথম যে এলডিসির উন্নয়নের যে সূচকগুলি, সেই সূচকগুলির যে সক্ষমতা, সেই সক্ষমতার পেছনে কয়েকটা জিনিস থাকে। যেমন প্রথম থাকে অবকাঠামোগত উন্নয়ন আইসিটির, এরপরে থাকে হচ্ছে শিক্ষা, আইসিটি শিক্ষা, এরপরে থাকে হচ্ছে আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যান্ড এরপরে থাকে হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা। ওকে, এই 4টা জিনিস হচ্ছে মানদণ্ড। এখন যদি আপনি আসেন প্রশ্নে, তাহলে অবকাঠামোগত উন্নয়নে আমি কি দেখছি যে আমার সারা বাংলাদেশে আমার স্কুল কলেজ গুলি আইটি ড্রিভেন হয়েছে কিনা, ওখানে পর্যাপ্ত পরিমাণ ল্যাব
ফ্যাসিলিটিস তৈরি হয়েছে কিনা, হাইটেক পার্ক কনসেপ্ট যেগুলি বলছি আমরা, যে প্রতিটা জেলায় একটা করে ইনকিউবেশন সেন্টার, আইটি ইনকিউবেশন সেন্টার, এগুলি কিন্তু সব ওই এলডিসি উত্তরণের জন্যই করা হয়েছিল। ওকে, যে এই অবকাঠামোগত উন্নয়ন এবং সারা বাংলাদেশের 4700 ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার করা হয়েছিল বিকজ অফ এই এলডিসি উত্তরণের জন্য আপনাকে 5G ইন্টারনেট, উচ্চ গতির ইন্টারনেট সেবা সুযোগ সুবিধাগুলি এনশিওর করা। ওই যে বললাম যে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, যেটা মানে অ্যাক্সেসিবিলিটিটাও একটা ব্যাপার, অ্যাক্সেস টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন, এই জিনিসগুলি করতে গেলে আপনাকে এই অবকাঠামোগত উন্নয়নটা সবার আগে করতে হবে। যেই কাজটুকু আমার মনে হয় যে বিগত সরকার করে রেখে, যার ফলে এখন বর্তমান যে সরকার আছে সে যদি মনে করে যে আমি জিরো থেকে শুরু করতে হবে না, সে অলরেডি 40-50% একটা অবকাঠামোগত একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার পাবে, প্লাস একটা পলিসিও পেয়ে যাবে যে বাকিগুলি কিভাবে কমপ্লিট করবে। এরপরে নেটওয়ার্কের ক্ষেত্রেও সেম হবে। নেটওয়ার্কটাও অলমোস্ট, যেটা বললাম আপনাকে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলিতে, এইগুলিতে এখন হয়তোবা ডিভাইসগুলি পরিবর্তন করা, সেগুলিকে নতুন করে আবার পলিসি লেভেলে কিছু কাজ করার থাকবে, সেগুলি নিয়ে তারা কাজ করবে। মোস্ট চ্যালেঞ্জিং হবে সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা প্রাইভেসি, নিরাপত্তার জায়গাটা। হ্যাঁ, এইটা একটা চ্যালেঞ্জিং হবে, কারণ আপনি যখন এলডিসি থেকে যখনই আপনি উত্তরণ হবেন তখন আপনার অনেক সুযোগ সুবিধা কমে যাবে। সেই সুযোগ সুবিধার প্রথম যে সুযোগ সুবিধাটা কমবে সেটা হলো আপনার লোনের ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। এখন বাংলাদেশকে যে ডেভেলপমেন্ট লোন দেওয়া হয় বিভিন্ন দেশ থেকে, যেগুলি দেওয়া হয় মোস্ট অফ দ্য আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, তারপরে বিভিন্ন ধরনের কান্ট্রিগুলি, তারা যখন সফট লোনগুলি দেয় তখন ইন্টারেস্ট রেট থাকে 0.75 থেকে 2% পর্যন্ত। এটা হলো সফট লোন, কারণ এটা এলডিসি বলে। যখন আপনি এলডিসিতে থাকবেন না তখন আপনি ইন্ডাস্ট্রি গ্রেডে লোন পাবেন, আর ইন্ডাস্ট্রি গ্রেড লোন মানে হচ্ছে 6% অ্যান্ড অ্যাবভ। এইটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এবং জিএসপি সুবিধা থেকে শুরু করে জিএসপি সুবিধা, জিএসপি প্লাস সুবিধাটা যেটা ইউরোপীয় ইউনিয়নের আপনি যেটা বলছেন, প্লাস অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি আছে সেগুলি বন্ধ হয়ে যাবে। আমাদের সফটওয়্যার রপ্তানিতে যে আমরা শুল্কমুক্ত ছিলাম সেটা বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসগুলি তখন চ্যালেঞ্জ হবে। তো এই চ্যালেঞ্জ মিটিগেট করার জন্য আপনি যে সফটওয়্যার বানাচ্ছেন, বাংলাদেশের সফটওয়্যার এখন আমি নিচ্ছি, ইউরোপে পাঠাচ্ছি, কিন্তু তখন তারা বলবে যে তুমি জিডিপিআর ফলো করে আমাকে সফটওয়্যার দিচ্ছ কিনা। ওকে, ওদের যে পলিসি গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী সফটওয়্যারটা নিতে হবে। সেই গাইডলাইনের বাইরে তখন আপনি আর শুল্কমুক্ত চাইলেই আপনি অ্যাক্সেস পাবেন না। এই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য। ওকে, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। চ্যালেঞ্জ, সম্ভাবনা, দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনার সাথে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডিভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা কথা বলছিলাম এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ কি ধরনের আইসিটি ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার মুখে পড়বে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন আপস্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের পলিসি অ্যাডভাইজার রকিব আহমেদ। রকিব ভাই, আপনাকে আবারও স্বাগত। যেটি আমরা বলছিলাম যে এটি যতটা সম্ভাবনার একই সাথে এটি চ্যালেঞ্জেরও। সেই ক্ষেত্রে বাংলাদেশের আইসিটি খাত যদি এই চ্যালেঞ্জটা উতরাতে চায়, তাহলে আমেরিকা, ইউরোপের মতো প্রযুক্তি নির্ভর দেশ যেগুলো আছে সেগুলো থেকে কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করতে পারে? হিউজ, থ্যাংক ইউ, মানে চমৎকার প্রশ্ন আসলে এটা। যে চ্যালেঞ্জ তো আমি বলতেছি যে আসলে এরা তো ইউনাইটেড নেশনস আমাকে বললো যে তুমি এখন থেকে বড় লোক হয়ে গেছো, সো তোমার এই সুযোগ সুবিধা আমি আর দিব না। তখন কি হবে দেখেন, একটা সমস্যার সাথে কিন্তু দুইটা সমাধান আসে। তো সেই সমাধানগুলি খুঁজে বের করতে হয়। তো সেই সমাধানের মধ্যে প্রথম সমাধান যেটা হবে যে আমাদের অংশীদারিত্ব বাড়বে। কারণ যদি আমেরিকার কথা বলি, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক বা এই জাতীয় অর্গানাইজেশনগুলি, তারা কিন্তু একটা লিস্ট ডেভেলপিং কান্ট্রিতে তারা তাদের সেট আপ করতে, অফিস করতে গিয়ে তারা 100 বার চিন্তা করে। কিন্তু যখনই তারা উন্নয়নশীল দেশে চলে যায় একটা দেশ, তখন তারা দ্বিতীয়বার ভাবে না। কারণ তখন তাদের বিজনেস প্রপার্টি প্রোটেকশনের দায়িত্বটা কিন্তু তখন গ্লোবাল হয়ে যায়। এই গ্লোবাল ইন্ডেক্সে তখন তারা এই ইনভেস্টমেন্টগুলি তারা সিকিউর ফিল করে, এবং ওইটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ। যে আমেরিকান কোম্পানিগুলি তখন বাংলাদেশে পার্টনার খুঁজবে, আমেরিকান কোম্পানিগুলি বাংলাদেশে বিজনেস প্রসপেক্ট খুঁজবে, প্লাস এখানে
আপনার খুঁজতে হবে হচ্ছে তখন যে আপনি ভেঞ্চার ক্যাপিটালগুলি বাংলাদেশে যাবে, হ্যাঁ, ইকুইটি ফান্ড নিয়ে অনেক কোম্পানি তারা যাবে যে তোমরা করো, আমরা হেল্প করছি। তো এই জাতীয় সুযোগগুলি ইউএস গভর্নমেন্ট প্লাস ইউএস এর বিজনেসম্যান বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি যেমন থাকবে, পাশাপাশি ইউরোপ থেকেও আসবে। এখন এতদিন আপনি যেহেতু আমি লিস্ট ডেভেলপিং কান্ট্রি ছিলাম, আমার সরকারের উপরে ভরসা করতে হতো যে সরকার, ইউএস গভর্নমেন্ট যদি আমাকে কিছু করে, চায়না গভর্নমেন্ট যদি আমাকে কিছু করে। যখনই আপনি এলডিসি থেকে এক ধাপ উপরে চলে যাবেন, তখন সরকার থেকেও ব্যক্তি প্রতিষ্ঠান বা প্রাইভেট অর্গানাইজেশনগুলি অনেক বেশি আগায় আসবে তখন। তো সেই মার্কেটটা ধরার জন্য যে আমাদের রেডিনেসটা আইটি সেক্টরে, সেইটা ঘাটতি কিছুটা অবশ্যই আছে। যেমন আমাদের, আবারও বলি যে আমাদের ইউনিভার্সিটিগুলির কারিকুলামে ওই জায়গায় আসলে কতটুকু রেডিনেস আমার আছে। যেমন আপনি ফ্রিল্যান্সার আছে আমার, কিন্তু সফটওয়্যার ডেভেলপার কি আছে? সত্যিকার অর্থে আমি যদি চিন্তা করি একটা ইন্ডাস্ট্রি হিসাবে, আমার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সেটার জন্য যে পরিমাণ এডুকেশন দরকার সেটা কি আছে? আমার এই সফটওয়্যারটা রান করবে যেখানে, সেইটা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি ব্যাকআপ কি, প্ল্যান কি? আমার ডেটা সেন্টার কতগুলি আছে? আমার ডেটা, আমি যে বা এইখান থেকে একটা অর্গানাইজেশন, আমি ডেটা মানে ওখানে যাব, ওখানে গিয়ে আপনার বাংলাদেশে আমি সেট আপ দিব, ওখানে আমার ডেটা সিকিউরিটি নিয়ে কি হবে? এটা কি জিডিপিআর ফলো করে? সো এই পলিসি লেভেলের কাজগুলির আমার মনে হয় যে এখন সময়, এখনই টাইম আসলে এই বিষয়গুলি নিয়ে কাজ করার। সরকারের যারা থাকবেন, শুধু সরকারে না, সরকারে, বেসরকারি, ইভেন সাধারণ মানুষেরও ভাবার সময়, আসলে ভাবা উচিত। এটা আমি এই পাবলিক ফোরামেই আসলে এটা বলার জায়গা যে না, আমাদের ভাবার সময় আসছে যে আমরা সামষ্টিক উন্নয়ন বলতে আমরা আসলে কি বুঝি, এবং সেই জায়গাটায় আমাদের চ্যালেঞ্জগুলি কি ছিল, এবং গভর্নমেন্ট যে কাজটা করছে সেটাকে আমি সাপোর্ট করি কিনা। সেটা দলীয়ভাবে সাপোর্ট করা আর ব্যক্তি হিসাবে সাপোর্ট করা আর রাষ্ট্রের উন্নতির হিসাবে সাপোর্ট করার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। কারণ ওই যে বললাম না, আফটার ইফেক্টটা যদি যখন আমি বুঝবো, তখন আমি একটা ভালো কাজকে, খারাপ কাজকে শুরুতে খারাপ মনে হয়, পরে মনে হয় যে না, এটা ভালো কাজ। আপনি একটা বিল্ডিং যদি আপনি করতে চান, তখন কিছু মানুষকে, আপনি বাংলাদেশের কথাই চিন্তা করি, আমাদের খুবই কনজাস্টেড একটা দেশ, আমরা জনবহুল দেশ। ওখানে আপনি একটা উন্নয়ন করতে চান, একটা রাস্তায় একটা ব্রিজ করতে চান, আপনাকে বাইপাস করতে হয়, কাদা, অনেক কিছু হয়, প্রচুর জমি অধিগ্রহণ করে ভাঙতে হয়, মানুষ বিরক্ত হয়। ওই বিরক্তি সময়টা পার করার পরে যখন ওইটা হয়ে যায়, তখন কিন্তু মানুষ ওই বিরক্তিটা আর মনে রাখে না। তো ওই বোঝানোর দায়িত্বটা কিন্তু যারা সরকারে থাকে তাদের, যে আমরা যে এই সূচকগুলি নিয়ে কাজ করছি এবং আমাদের যে এই চ্যালেঞ্জগুলি আছে সেইগুলিকে, কারণ আপনি তো সরকার হিসাবে হবে না, প্রাইভেট সেক্টরের কাছে যাবে। ধরেন আজকে যদি বাংলাদেশ থেকে কোনো একটা অর্গানাইজেশন ফেসবুককে চিঠি লেখে, ফেসবুক তার চিঠির জবাব দিতে বাধ্য না, দেবেও না, কারণ তারা তো ইন্ডেক্স ফলো করেই চলে, যে লিস্ট ডেভেলপিং কান্ট্রি, তাদেরকে যা কিছু দিবা সরকারের মাধ্যমে দাও। মানে এখানকার উন্নত বিশ্বের ইকোনমি একরকম ভাবে কিন্তু দেখে, তারা গার্ডিয়ানশিপটা দেখে যে আমি কাকে দিব, কিভাবে দিব, সেটা কতটুকু। যেমন আপনি ইউরোপীয় ইউনিয়ন কমিশনের যে কোনো ইয়েতে যান, জিএসপি প্লাস যদি যান, অথবা তাদের আরেকটা চমৎকার একটা প্যাকেজ আছে, সেটা হলো ইবিএ, এভরিথিং বাট আর্মস। ওকে, এইটা একটা ওদের, আমরা যদি এলডিসি থেকে উন্নয়ন ঘটাই, তাহলে আমাদের জিএসপিটা বন্ধ হবে, কিন্তু আমাদের পাশাপাশি ইবিএটা চালু হয়ে যাবে, এভরিথিং বাট আর্মস। এই ইয়েতে আমরা তাদের কাছ থেকে সুযোগ সুবিধা পাবো। তো কিন্তু মানে আমরা যদি গুগল, মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, তারা, আপনি বলছিলেন যে তারা হয়তো বিনিয়োগটা করবে, কিন্তু তাদের সাথে আমরা এগিয়ে এসে যে কানেকশনটা তৈরি করা, যে দেখো আমি এখন ডেভেলপিং কান্ট্রি, আমি আগে লিস্ট ডেভেলপিং কান্ট্রি ছিলাম, সো তুমি আমার কাছে এই ফ্যাসিলিটিস দিতে পারো, নিতে পারো, সেই জায়গাগুলোতে সরকারকে কিভাবে উদ্যোগী হতে হবে? সেই জায়গাগুলিতে সরকারকে প্রথম যে জায়গাটাই করতে হবে সেটা হলো অবকাঠামোগত উন্নয়ন, বলতে আমি যেটা আইটির ক্ষেত্রে বললাম, মানে আইটির পাশাপাশি আপনাকে ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন, রোড ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা, যে আপনি কত
মানে সব তো আর ঢাকায় করতে পারবেন না আপনি। না। আপনাকে তো ডিসেন্ট্রালাইজ করতে হবে। সবগুলো হাইটেক পার্ক আপনি ঢাকার বাইরে করেছেন। ঢাকার বাইরে করেছে। এখন কেন ঢাকার বাইরে? ম্যাক্সিমাম জায়গায় করা হয়েছে ঢাকার বাইরে কোথায় কোথায়, যেখানে অন্তত একটা এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট থেকে অন্তত 1 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে করা হয় হাইটেক পার্কগুলি। কারণ সুযোগ সুবিধা দেখা হয় যে আপনার রোড, রেল অ্যান্ড এয়ার, এই 3টা কমিউনিকেশন যেন অন্তত ভালো থাকে। এর বাইরে যদি আপনি সি থাকে বা রিভার থাকে তাহলে তো আরো বেটার। তো সেই হিসাবে যদি চিন্তা করা হয় তাহলে অবকাঠামোগত উন্নয়নের এটা দেখতে হবে যে আমি কোন জায়গাটায় করব, এবং এই যারা বাইরে থেকে যাবে তারা শুধু ঢাকা সেন্ট্রিক তো হবে না, তাদেরকে ঢাকার বাইরে পাঠাতে হবে। ওকে, গেল আমরা অবকাঠামো পেলাম। সে অবকাঠামো যখন আপনি উন্নয়নটা করলেন, করার পরে এরপরে আসবে হচ্ছে ওই ইভিআই, যেটা আমরা বলি যে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, যেটা ওই এলাকায় আপনি যে ফ্যাক্টরিটা করছেন ওইটা পরিবেশ বান্ধব হচ্ছে কিনা, ওটা কি গ্রিন ফ্যাক্টরি হচ্ছে কিনা, এইটা একটা চ্যালেঞ্জ থাকবে। ওইখানে আমরা যেমন বাংলা গত পরশুদিন আমি একটা নিউজ দেখছিলাম যে সারা বিশ্বের যতগুলি কমপ্লায়েন্স ফ্যাক্টরি আছে গার্মেন্টসের, তার মধ্যে প্রথম 52টা হচ্ছে বাংলাদেশে, 52, এবং 1 নম্বরটাও সম্ভবত বাংলাদেশ। 1 নম্বরটাও বাংলাদেশে, এবং 52টা যদি গ্রিন ফ্যাক্টরি, কমপ্লায়েন্স ফ্যাক্টরি সম্ভবত রেমি কিংবা এই জাতীয় নাম। তাহলে আমরা কেন গ্রিন হাইটেক পার্ক করতে পারবো না? আমরা কেন গ্রিন ডেটা সেন্টার করতে পারবো না? আমরা কেন গ্রিন ডিজিটাল এগ্রিকালচার পার্ক করতে পারবো না? কারণ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের ফরেন রেমিটেন্সের 1 নম্বর গার্মেন্টস, সেই কারণে এটি। কিন্তু আইটি কোথায় আছে, মানে কত নম্বরে আছে আইটি? এখনো আসলে আমার কাছে মনে হয় যদি আমি ইকোনমিক মানে ডেভেলপমেন্টে কথা বলি, তাহলে আইটিকে আমরা এখনো 1 নম্বরে আনতে পারি নাই। আমরা আইটিকে 1 নম্বরে আনতে পারবো তখন যখন এটা নলেজ বেজ ইকোনমিতে যাবে। কারণ গার্মেন্টসটা কিন্তু লেবার বেজ ইকোনমি, আপনি মাথায় রাখবেন। আমি এর আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম যে গার্মেন্টস হয়েছে কারণ গার্মেন্টস লেবার বেজ ইকোনমি। ওখানে একটা এডুকেশনের থেকে বেশি আপনার কর্মদক্ষ মানে ফিজিক্যাল ফিটনেসটা বেশি দেখে। কিন্তু আপনি যখন আইটি সেক্টরে ডেভেলপমেন্টের কথা বলবেন তখন কিন্তু আপনাকে দেখা হবে যে আপনার নলেজ কতটুকু ডেভেলপ করেছে, আপনি যে কাজটা করছেন সেটার জন্য কি আপনি ক্যাপেবল কিনা, এবং আপনি সেইটার কতটুকু ক্যাপেবল, আপনার লিমিট কতটুকু আছে সেইটার উপরে কিন্তু দেখা হয়। এবং সেইটা দেখার জন্য যেটা লাগে সেটা এডুকেশনটা লাগে। আমার প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, এই যে অল থ্রু যে আমার ইয়েটা, সেইটা আমার ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে কিনা, আমার ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে কিনা, আমার ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট মিট করে কিনা, এইটা যদি আমি দেখাতে না পারি। দেখুন, মানে 2018-তে ফার্স্ট টাইম মিট করেছে, 2026-এর 4 নভেম্বর এটি আরেকবার মিট করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ। নো 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 নো, 2018-তে একবার মিট করেছে, 2021-এ 3 বছর পরে আবারও মিট করেছে, তারপর কোভিড-এর কারণে বন্ধ ছিল, পিরিয়ডের পর 2026-এ এসে। আমরা যখন কথা বলছি তখন তো আমরা খুব প্রাইমারি স্টেজে কথা বলার সুযোগ নেই, আমাদেরকে আসলে কথাটা বলতে হবে যে বাংলাদেশ অলরেডি রেডি, দ্যাট মিন্স রেডি। ইয়েস। দেন আমরা যদি মনে করি যে পরবর্তীতে উত্তরণের জন্য কি করতে হবে, মানে পরবর্তী যে চ্যালেঞ্জটা আসবে সেটা কিভাবে উত্তরাবো, আমরা এখন কিভাবে এলডিসি থেকে উত্তরাবো সেটা নিয়েছে যে আমরা চ্যালেঞ্জ যেগুলো আসবে সেই চ্যালেঞ্জগুলো আমরা কি নীতিমালার পরিবর্তন আসতে হবে আইসিটি সেক্টরে, নীতিমালার পরিবর্তন, বিশেষ করে যেমন আমরা যেটা বারবার বলছিলাম যে আমাদের ডেটা প্রোটেকশন অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যান্ড ডেটা প্রোটেকশন অ্যাক্ট, পাবলিক ডেটা প্রোটেকশন অ্যাক্ট, এখন কি আছে সেই অ্যাক্টে? সেই অ্যাক্ট এখন পর্যন্ত এটা অনুমোদিত না, এটা এখনো ড্রাফট পর্যায়ে আছে, এটা এখনো আলোচনার টেবিলেই আছে। কিন্তু মানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলতে আমরা যারা সাংবাদিক কিংবা গণমাধ্যমে আলোচনা আমরা সবসময় করেছি অমুকের বিরুদ্ধে মামলা দাও, তাকে গ্রেফতার করো, কারণ সে হয়তো কোনো একটা সোশ্যাল মিডিয়ায় কোনো একজন মন্ত্রী, এমপি কারো নামে কোনো একটা কিছু করেছেন। কিন্তু বেসিক্যালি তো এটি সাইবার সিকিউরিটি অ্যাক্ট হওয়া উচিত আমার ডাটা প্রোটেকশন, আমার দেশের সম্পদ প্রোটেকশনের ক্ষেত্রে, সেটি তো বাতিল করে দেওয়ার কথা বলা হচ্ছে। পাবলিক ডেটা প্রোটেকশন আর হচ্ছে আপনার ওই যে বললাম না যে আপনি লাইটারটাকে তো আপনি কারোর ঘরে আগুন ধরাতেও ব্যবহার করতে পারেন, আপনি চুলা ধরাতেও ব্যবহার করতে পারেন, আপনি আবার একটা ক্যান্ডেল ইয়ে করতে আলোকিত করার জন্য ব্যবহার করতে পারেন। এটা ডিপেন্ড করে যে এই একটাকে কে কিভাবে ব্যবহার করবে। এখন ডিনামাইট আবিষ্কার হয়েছিল
মাইনিং এর জন্য। হ্যাঁ, পরবর্তীতে সেটি বোমা হিসেবে ব্যবহার করা শুরু করছে, যার জন্য নোবেল তার সব সম্পদ এইটাকে দিয়ে গেছে। তার মানে এই তো না যে দুনিয়া পিছিয়ে আছে, তারপরে কিন্তু দুনিয়া আগাইছে, দুনিয়ার মানে এটা এটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে। সো এইটা দেখার বাইরে আপনি জিডিপিআর কে ফলো করে আমাদের পাবলিক ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা ডেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট এইটা যদি না করেন, তাহলে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উন্নত দেশ হয়ে আপনি হতেই পারবেন না। কারণ বাইরের দেশের সাথে আপনি যখন পার্টনারশিপ না করতে পারবেন, অংশীদারিত্ব যখন না থাকবে, ব্যবসায়িক অংশীদারিত্ব না থাকবে, সামাজিক রাষ্ট্রীয় অংশীদারিত্ব না থাকবে, তখন আপনি উন্নয়নশীল দেশের কাতারে আপনি যাবেন না। কারণ আপনি একা একা উন্নত হতে একা পারবেন একা না। উন্নত হতে পারবেন না, এবং এই সহযোগিতা ছাড়া উন্নত হওয়া সম্ভব না। কিন্তু কি করতে হবে, মানে আমি জানতে চাচ্ছি, আমরা যদি বাংলাদেশ এখন মনে করে আমি সাইবার সিকিউরিটি ডেটা প্রোটেকশন করব, আমার সেটা করার জন্য বাংলাদেশের যে প্রযুক্তিগত সক্ষমতা দরকার, যে জনবল দরকার, সেটি বাংলাদেশে আছে কিনা? যদি না থাকে তাহলে কিভাবে সেটি পাবে তারা, কার কাছ থেকে? আমি বিশ্বাস করি সেই জনবলটা আছে, ওকে, কিন্তু আমাদের কেন জানি একটা সময় ক্ষেপণ করার একটা সব সময় থাকে একটা, যে এইটা একটা বিতর্কিত ব্যাপার, এটা আমি পাশ কাটায় যাই, ওকে, অন্য কারোর উপরে চাপাই দিই। তো এই ব্যাপারগুলি আসলে অনুধাবনের ব্যাপার, যে না আপনার আফটার ইফেক্টটা দেখতে হবে। তো এখন যদি আপনি এলডিসি নিয়ে ভাবেন, আপনি যেই কথাটা বললেন যে সাংবাদিক ভাইদের বা বিভিন্ন মামলার বিষয়গুলি থাকে, এখন এলডিসি থেকে উত্তরণের জন্য যদি এটা একটা মানদণ্ড হয়, আপনি তো ওই একটা দুইটা ইনসিডেন্টের কারণে আপনি এটা বন্ধ করতে বলে রাখতে পারবেন না, তাহলে আপনি লস, আপনার দেশের আলটিমেটলি দেশ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সেইটাকে ঠিক করার জন্য যে আপনার মানে নীতিমালা প্রণয়নের জন্য যা কিছু করার দরকার, সেটা আমার মনে হয় এককভাবে করে এইটাকে আপনার ওই পলিসি ডায়ালগে ফেলিয়ে মানে সব মানে নিয়ে সব জায়গায় মানে সবাইকে নিয়ে বসেই কাজটা করে ফেলতে হবে। কারণ আপনি এভাবে দিনের পর দিন এটাকে বাইপাস করার আর সুযোগ থাকবে না আসলে কারোরই। কারণ যতক্ষণ না আপনি এটা করবেন, ততক্ষণ আপনি এই হ্যাঁ কি হবে, আপনি এর বাইরে কি করতে পারবেন? আমি কিছু অর্গানাইজেশনকে আপনি পাবেন যারা আপ্রাণ চেষ্টা করে যাবে যে এখান থেকে রিসোর্স বাংলাদেশে নেয়া, বাংলাদেশ থেকে রিসোর্স এখানে নিয়ে আসা, প্রাইভেট সেক্টরে হবে, আপস্কিল করছে। ওকে, আমি আপনাদের কাছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশ এই সংকটটা কতটা উত্তরণ করার সুযোগ আছে? অর্থাৎ আমরা তো বারবার করে সরকারি নীতি প্রণয়নের কথা বলছি, কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, যে এই কাজগুলো? বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে সরকারের, পিপিপি অথরিটি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথরিটি, না পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, পিপিএ অথরিটি। এটা কিন্তু একটা শক্তিশালী প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে। কিন্তু আমার জানা মতে বিগত সময়গুলিতে আমি একটা সাকসেসফুল প্রজেক্ট আমার চোখে পড়েনি যেটাকে আমি পিপিপি মডেল হিসাবে দেখতে পারি। কারণ যখনই একটা প্রাইভেট সেক্টরকে ডাকা হয়, তখন সে মনে করে সরকার আমাকে পার্টনার বানাচ্ছে, তার মানে সরকার তো এখানে ছড়ি ঘুরাবে, তাহলে আমি এখানে কি পাবো? এই যে মানে আস্থার সংকটের একটা ব্যাপার থাকে ইন্ডাস্ট্রির, প্রাইভেট সেক্টরের এবং পাবলিক সেক্টরের। যদি আপনি এটাকে অন্য রাষ্ট্রের থেকে ফরেন কোনো ইনভেস্টমেন্টেও যান, সেখানেও একটা সভারেন গ্যারান্টির ব্যাপার থাকে, যে রাষ্ট্র ধরেন ওখানে গিয়ে, আমি একটা উদাহরণ হিসাবে বলছি, যে এখানকার আপস্কিল কনসালটেন্সি বাংলাদেশে তাদের আপস্কিল বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট নিয়ে সে ওখানে ইনভেস্ট করতে চায়, ওখানে একজন পার্টনারকে সে পেল। এখন সেই পার্টনারের কাছে সে টাকাটা দিয়ে সে কতটুকু টাকা রিটার্ন পাবে, পার্টনার টাকাটা আমাকে সরায় ফেলবে কিনা, সেটার জন্য সে একটা গ্যারান্টি চাবে। সেই গ্যারান্টিটা চাইতে পারে সে একটা বাংলাদেশের একটা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। তখন এটা পিপিপি মডেলে যাবে, যে না ঠিক আছে, টাকাটা আমি সরাসরি তোমাকে দেব না, আমি ব্যাংকে দিব, সোনালী ব্যাংক বা যে কোনো একটা ব্যাংকে দিব, সেখান থেকে তুমি এটা খরচ করো, বা ওইটা তখন সো দ্যাট আমার যেন এটা রিটার্নের ব্যাপারটা থাকে। তো এই জিনিসগুলি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের পর্যায়ে যাবে যদি না এখানে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে। বাংলাদেশের বেসরকারি খাতের কথা যদি আমরা বলি, তারা আইসিটি সেক্টরে কতটা প্রস্তুত হয়ে আছে? অর্থাৎ আপনি যেটা বলছিলেন গুগল, মাইক্রোসফট, তারা তো সরকারের সঙ্গে গিয়ে সরাসরি চুক্তি করবে না, তারা হয়তো কোনো একটা বেসরকারি সংস্থার সঙ্গেই তাদের এই বিনিয়োগটা দেবে এবং সেখান থেকে রিটার্ন আনার চিন্তা করবে। সেই বেসরকারি সেক্টরগুলো কতটা প্রস্তুত?
এখন এটা ডিপেন্ড করে যে আপনি মানে আমরা কিন্তু এটা জানি মানে সফটওয়্যার এক্সপোর্ট করে। হ্যাঁ, বাংলাদেশ কারা সফটওয়্যার করছে? সেটা অনেক কি ভালো ব্যক্তিগতভাবে করছে নাকি? ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠান করছে। ওকে, সেখানে রাষ্ট্রের এখন প্রতিষ্ঠান করতে পারছে কেন? বিকজ অফ সফটওয়্যারের দাম। এখন এরা সফটওয়্যারটা বাংলাদেশ থেকে নিচ্ছে কেন? দাম কম। দাম কম কেন? দাম কম কারণ আপনার লাইসেন্স ফ্রি। ওকে, আপনি যখনই এলডিসি থেকে উত্তরণ হয়ে যাবে তখন তো এটাকে লাইসেন্সড হতে হবে, ওকে, তখন কিন্তু এটার দাম বেড়ে যাবে। দাম বাড়ার পরেও ইউরোপ এবং আমেরিকার যে হিউম্যান কস্ট তার থেকে অনেক কমে পাওয়া যাবে, কিন্তু আরো লাইসেন্স যারা থাকতে লিস্ট হবে। ডেভেলপমেন্ট কান্ট্রি আছে সেই সব দেশগুলোতে কম্পিটিশনে তখন তাদের দাম তো কম। হ্যাঁ, তাদের না এইটুকু যদি আপনি বলি, আপনাকে আমি বলতে পারি যে লিস্ট ডেভেলপিং কান্ট্রির মধ্যে 24শে নভেম্বর 2026-এ বাংলাদেশ ছিল নাম্বার 1, প্রথম দেশ হিসাবে উত্তরণ এলডিসি উত্তরণ হতো। এরপরে ছিল লাওস, ওকে, এরপরে ছিল নেপাল, পরপর এই তিনজন হচ্ছে সিরিয়ালে ছিল দক্ষিণ এশিয়ায়, মানে এশিয়াতে। তো এর মধ্যে বাংলাদেশের সিচুয়েশনটা, বাংলাদেশ 24শে নভেম্বর 2026-এ আসবে এবং লাওস এবং নেপালও একই ডেটে আসবে। তার মানে ওইসব দেশ তার থেকে মানে- আনার সুযোগ থাকবে না, ওরাও ডেভেলপিং কান্ট্রিতে চলে যাবে। কিন্তু একই দাম হবে। মজার কাহিনী হচ্ছে এর মধ্যে হয়তোবা লাওস বের হয়ে যেতে পারে। আমার ধারণা যে লাওস হয়তোবা এই লিস্ট ডেভেলপিং থেকে ডেভেলপিং কান্ট্রিতে চলে যেতে পারে। কারণ বাংলাদেশ এবং নেপালের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে বিকজ অফ পলিটিক্যাল, এই যে অস্থিরতা গেল, অর্থনৈতিক অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন যেটাকে আমরা বলি, যেটা যদি একটা ইলেকশন প্রসেসে হয়, অভ্যুত্থানের পরবর্তী একটা রাষ্ট্রের পরিস্থিতিকে রাজনৈতিক বিবেচনা করা হয়। অস্থিরতা ছিল। হ্যাঁ, রাজনৈতিক অস্থিরতা, অবস্থান পরিবর্তনের কারণে ইতিপূর্বে কিন্তু মালদ্বীপে এরকম ঘটনা ঘটেছে যে তখন আবার 3 বছর পেছায় দেওয়া হয়, ওকে, যে না ঠিক আছে এই বছর না, তোমাদেরকে আরো 3 বছর আমরা দেখব। তো সেই ক্ষেত্রে অলরেডি আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট বাই দিস টাইম তারা অ্যাপ্লাই করেও ফেলছে যে না, আমরা 2026-এ প্রস্তুত না, আমরা 2029-এর ইয়েতে যেতে চাই। যেটা আপনার মায়ানমারের ক্ষেত্রে হয়েছিল, মালদ্বীপের ক্ষেত্রে হয়েছিল, এর বাইরে কিছু কিছু দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়ে থাকে, যেমন কোভিডের সময় একবার এটা Grace period নিয়েছিল। নেওয়া হয় আর কি। তো এই বিষয়গুলি সামষ্টিকভাবে এটা থাকে, কিন্তু আপনার আবারও আমি আশ্বস্ত করতে চাই এটা যে পলিসি লেভেলে গভর্নমেন্টকে সবার আগে যে জিনিসটা করতে হবে, সাইবার সিকিউরিটি, ডেটা প্রোটেকশন, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার এবং ডেটা সায়েন্স, এই সাবজেক্টগুলি, এই জায়গাগুলিতে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতেই হবে। বাইরে থেকে আপনি যখনই আপনি উন্নত দেশ হিসাবে নিজেকে উন্নয়নশীল দেশ হিসাবে দাবি করবেন, তখন আপনি অন্য দেশ থেকে হিউম্যান রিসোর্স হায়ার করে নিয়ে এসে আপনি গুগলকে বলতে পারবেন না তুমি আমার দেশে এসে এটা করো। আপনি আমার মানে আমি বুঝতে পেরেছি, বিশেষ করে বাংলাদেশের এইটা আইটি সেক্টর মানে সব সিইওই তো ইন্ডিয়া থেকে। হ্যাঁ, এখন আমি যদি সরকার যদি বলে যে না, এটা তো এডুকেশন মিনিস্ট্রির কাজ, এটা আইসিটি মিনিস্ট্রি কেন দৌড়াদৌড়ি করতেছে, আসলে এটা একা একজন মিনিস্ট্রির পক্ষে এটা সম্ভব না। এটা সব মিনিস্ট্রিকে একসাথে হয়ে টাস্ক ফোর্স করে কাজটা করা উচিত। যে না, আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, আমি এলডিসি উন্নয়নের জন্য আমার কারিকুলাম চেঞ্জ করতে হবে কেন, আমাকে ডেটা সায়েন্স এআই অনার্স মাস্টার্স খুলতে হবে কেন? ইউনিভার্সিটি এই প্রশ্ন করতেই পারে আপনাকে, তখন আপনার জবাবটা কি হবে? তো এইটা জবাবটা হচ্ছে এইটাই যে না, আমার রেডিনেসটা কোথায়। মানে আমার হোয়াট এভার দ্য কন্ডিশন ইজ 2026-এ যদি এটি নেওয়া হয়, 3 বছর পরেও যদি বাংলাদেশ হয়, বাংলাদেশ এটিকে একটা আশীর্বাদ হিসেবে নিতে পারে অবশ্যই, প্রস্তুতির জন্য যথেষ্ট সময়। এবং এই 3টি বছর যদি বাংলাদেশ আপনার যে মাপকাঠিগুলোর কথা আমরা বলছিলাম, বিশেষ করে 3টি মাপকাঠি, হয়তো আমরা মাথাপিছু আয় আমাদের কমবে না, মাথাপিছু আয় এই জায়গায় থাকবে, কিন্তু বাকি দুটো জায়গায় আমাদের দক্ষ জনবল তৈরি এবং পরিবেশ বান্ধব যে ইন্ডাস্ট্রি তৈরি করা, সেই জায়গাগুলো আইটি ইন্ডাস্ট্রি তৈরি করা, সেগুলো যদি আমরা করে নিতে পারি, তাহলে হয়তো নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ হয়ে আসবে। অবশ্যই আশীর্বাদ। বড় লোক হতে, নিজেকে বড় দেখাতে কে না চায়? এটা তো মানুষের একটা ফান্ডামেন্টাল নিডস এবং তার ডিজায়ার যে না, আমি ধনী। অনেক ধন্যবাদ রকিব আহমেদ। আশা করছি যে আলোচনাটি হয়েছে সেটি যদি 2026-এ হয়ে যায় তাহলে খুব কাছাকাছি সময়ের আলোচনা, আর যদি 2026-এর পরিবর্তে 2029 সালে গিয়ে এটি একটু সময় পাওয়া হয়, তাহলেও আমার মনে হয় এই আলোচনা থেকে যথেষ্ট কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ কি হতে পারে, হওয়া উচিত, আলোচনাগুলি চলা উচিত। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছিলেন।
যারা দেখবেন পরবর্তীতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।